দেশের ইতিহাসে সর্বোচ্চ খেলাপি ঋণ 20টি ব্যাংকের রেকর্ড পরিমাণ মূলধন ঘাটতি দেখা দিয়েছে। এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্র পত্রিকাগুলো বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে। আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, এটা 20 ব্যাংকের গ্রাহকদের জন্য একটা চরম দুঃসংবাদ হতে চলেছে এবং আজকের এই রিপোর্ট থেকে আপনারা বুঝতে পারবেন কোন কোন ব্যাংকগুলোতে মূলত এই রেকর্ড পরিমাণ মূলধন ঘাটতি দেখা দিয়েছে এবং এই ব্যাংকগুলোতে আপনার বিনিয়োগ করা কতটা ঝুঁকিপূর্ণ বা নিরাপদ হবে সে সম্পর্কে আপনি পূর্ণাঙ্গ একটা ধারণা পাবেন। কি বলা হচ্ছে মূলত এই সংবাদ প্রতিবেদনে, কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। চলতি বছরের ডিসেম্বর প্রান্তিকে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের নতুন রেকর্ড তৈরি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে দেখা গেছে ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 3,45,765 কোটি টাকা, যা মোট বিতরণকৃত ঋণের 20.20%। এই সময়ে ব্যাংক খাতের মোট ঋণ স্থিতি ছিল 17,11,402 কোটি টাকা। খেলাপি ঋণের এই উচ্চ প্রবণতা ব্যাংকগুলোর মূলধনকে নেতিবাচক প্রভাব ফেলেছে। মাত্র 3 মাসের ব্যবধানে 20টি ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে 1,71,789 কোটি টাকায়। 2024 সালের সেপ্টেম্বর প্রান্তিকে এই ঘাটতির পরিমাণ ছিল 53,253 কোটি টাকা, অর্থাৎ 3 মাসের ব্যবধানে ঘাটতি বেড়েছে 1,18,536 কোটি টাকা। প্রতিবেদনে আরও বলা হয়, 2023 সালের ডিসেম্বর প্রান্তিকে 10টি সরকারি এবং বেসরকারি ব্যাংকের মূলধন ঘাটতির পরিমাণ ছিল 39,655 কোটি টাকা, যা পরবর্তী এক বছরে প্রায় 4 গুণে পৌঁছেছে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে ব্যাংক খাতে সম্মিলিত মূলধন এবং ঝুঁকিপূর্ণ সম্পদের অনুপাত CRAR উল্লেখযোগ্য হারে কমেছে। ডিসেম্বর প্রান্তিকে এই অনুপাত 3.08% নেমে এসেছে, যা আগের প্রান্তিকে ছিল 6.86%। অথচ ব্যাসেল 3 নীতিমালার আওতায় ব্যাংকগুলোকে তাদের ঝুঁকিপূর্ণ সম্পদের ন্যূনতম 10% মূলধন সংরক্ষণ করা বাধ্যতামূলক। ব্যাসেল 3 অনুযায়ী ব্যাংকগুলোকে ন্যূনতম 10% বা 500 কোটি টাকার মধ্যে যেটি বেশি সেই পরিমাণ মূলধন রাখার বিধান রয়েছে। এই শর্ত পূরণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ব্যাংক মূলধন ঘাটতিতে পড়েছে বলে ধরে নেওয়া হয়। উল্লেখ্য, এই ধরনের ঘাটতি থাকলে ব্যাংকগুলো তাদের শেয়ার হোল্ডারদের লভ্যাংশ বিতরণ করতে পারে না। এদিকে আমরা প্রথম আলো পত্রিকার যদি একটি প্রতিবেদন দেখি, প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে, গত বছর 1,706 কোটি টাকা লোকসান ন্যাশনাল ব্যাংকের। প্রতিবেদনে বলা হচ্ছে, এক বছরের ব্যবধানে ন্যাশনাল ব্যাংকের লোকসান 209 কোটি টাকা বা প্রায় 14% বেড়েছে। গত বছর শেষে বেসরকারি খাতের প্রথম প্রজন্মের ব্যাংকটি 1,706 কোটি টাকা লোকসান করেছে। বিপুল পরিমাণ লোকসানের কারণে গত বছর ব্যাংকটি শেয়ারধারীদের কোনো লভ্যাংশ দিতে পারেনি। গত বুধবার ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় গত বছরের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়, তাতে লোকসানের এই চিত্র বেরিয়ে এসেছে। এদিকে আমরা যদি বণিক বার্তা নামক একটি পত্রিকার প্রতিবেদন দেখি, প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে, দেশের ব্যাংক খাতের লেনদেন প্রায় 5% কমেছে। এই প্রতিবেদনে বলা হচ্ছে, আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, চলতি অর্থ বছরের প্রথম 8 মাসে ব্যাংকিং লেনদেন কোটি টাকায়। আমরা দেখতে পাচ্ছি চেকের ক্ষেত্রে 19.01% কমেছে, ইএফটিতে 5.47% বেড়েছে। তবে ডেবিট এবং ক্রেডিট কার্ডের ক্ষেত্রে 3.96% কমেছে। ইন্টারনেট ব্যাংকিং এর ক্ষেত্রে বেড়েছে। আর এজেন্ট ব্যাংকিং এর ক্ষেত্রে 4.63% কমেছে। আর যদি আমরা মোট হিসাব করি তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যাচ্ছে, চলতি অর্থ বছরের প্রথম 8 মাসে ব্যাংকিং লেনদেন 4.87% কমেছে। আবার এদিকে আমরা যদি দ্য ডেইলি স্টার বাংলা পত্রিকার একটি প্রতিবেদন দেখি, প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে, ইসলামী ব্যাংকগুলোর আমানত চলে যাচ্ছে প্রচলিত ব্যাংকের শরিয়া শাখায়। প্রতিবেদনে বলা হচ্ছে, প্রচলিত ব্যাংকগুলোর ইসলামী শাখা বা শরিয়া শাখা এখন ধর্মপ্রাণ গ্রাহকদের পছন্দের তালিকায়, কারণ অনেক পূর্ণাঙ্গ শরীয় ভিত্তিক ব্যাংক আমানতকারীদের আস্থার সংকটে ভুগছে। শরীয় ভিত্তিক ব্যাংকগুলো নিয়ে তর্ক এবং বিতর্ক, আর্থিক কেলেঙ্কারির কারণে সেসব ব্যাংকের উপর গ্রাহকদের আস্থা কমেছে। এসব ইসলামী ব্যাংকের অনেকগুলোই বিগত সরকারের আমলে বিতর্কিত প্রতিষ্ঠান এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল। কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তার নাম প্রকাশ না করার সত্ত্বে দ্য ডেইলি স্টারকে বলেন, কয়েকটি প্রচলিত ব্যাংক এবং তাদের ইসলামী শাখা সফলভাবে প্রচুর আমানত সংগ্রহ করেছে। এসব টাকা অর্ধ ডজন ব্যাংক থেকে তুলে নিয়ে এসব ব্যাংকের শাখায় রাখা হয়েছে। তিনি আরও বলেন, এস আলম গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর
আর্থিক কেলেঙ্কারি নিয়ে তদন্ত হওয়ায় আমানতকারীরা তাদের টাকা ভালো ব্যাংকে সরিয়ে নিচ্ছেন। এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন দ্য ডেইলি স্টারকে বলেন, গত বছর কয়েকটি ব্যাংকের উপর গ্রাহকের আস্থা অনেক কমে যায়। এটি আমাদের ব্যাংকের আমানত বাড়াতে অবদান রাখে। তার মতে কয়েকটি শরিয়া ভিত্তিক ব্যাংকের গ্রাহক তাদের সঞ্চয় টাকা তুলতে হিমশিম খাচ্ছিলেন, তাই অনেকেই শরিয়া ভিত্তিক ব্যাংকের বিকল্প প্রতিষ্ঠান খুঁজছেন। এটি প্রচলিত ব্যাংকের ইসলামী ব্যাংকিং ইউনিটকে শক্তিশালী করেছে। এম শামসুল আরেফিন বলেন, এনসিসি ব্যাংক আর্থিকভাবে সচ্ছল। শরিয়া ভিত্তিক আর্থিক সেবার চাহিদা ক্রমেই বাড়ছে। এই চাহিদা পূরণ করতে ইসলামী ব্যাংকিং কার্যক্রম বাড়ছে। একইভাবে গত বছর শেষে পূবালী ব্যাংকের মোট আমানত ছিল ৭০,৬৩৭ কোটি টাকা। সামগ্রিকভাবে ব্যাংকটির আমানত বৃদ্ধি ২১% হলেও এর ইসলামী শাখায় প্রবৃদ্ধি হয়েছে ৯১.18%। এভাবে আমরা দেখতে পাচ্ছি পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী ডেইলি স্টারকে বলেন, অনেক গ্রাহক পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকের উপর আস্থা হারিয়ে ফেলায় তারা ভালো প্রচলিত ব্যাংকের ইসলামী শাখার দিকে ঝুঁকছেন। কঠোরভাবে শরিয়া মেনে চলার রীতি আমাদের ইসলামী ব্যাংকিং কার্যক্রমের প্রতি গ্রাহকের আস্থা বাড়াতে সহায়তা করেছে। আরেকটি উদাহরণ হচ্ছে গত বছরের প্রাইম ব্যাংকের মোট আমানত বেড়েছে ১২.৭৪%, তবে ব্যাংকটির ইসলামী শাখায় আমানত বেড়েছে ৬১.৩৪%। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ইসলামী শাখায় আমানত প্রবৃদ্ধি হয়েছে ৬৬.৩৪%। ওয়ান ব্যাংকের ইসলামী শাখায় আমানত বেড়েছে ৫৪%। প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হাসান ও রশিদ ডেইলি স্টারকে বলেন, চাহিদা সহায়ক নীতি, ঝুঁকি ভাগাভাগি, আর্থিক অন্তর্ভুক্তি ইত্যাদি কারণে দেশে ইসলামী ব্যাংকিং এর আমানত বাড়ছে। এগুলো ধর্মীয় নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং টাকার নিরাপত্তা দেয়। প্রাইম ব্যাংক দেশের প্রচলিত ব্যাংক হিসাবে ইসলামী ব্যাংকিং চালু করে। ১৯৯৫ সালে ৫টি শাখায় এই ধরনের সেবা চালু হয়। এভাবে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ শরিয়া ভিত্তিক যে ইসলামী ব্যাংকগুলো আছে সেগুলোর প্রবৃদ্ধি বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে গত বছর অন্য যেসব ব্যাংকের ইসলামী ব্যাংকিং শাখার আমানত বেড়েছিল সেগুলো হলো সোনালী ব্যাংক ৩৪.১৫%, মার্কেন্টাইল ব্যাংক ২৯.১৫%, এসবিএসি ব্যাংক ২৮.৬৯%, ট্রাস্ট ব্যাংক ৩৫%, সিটি ব্যাংক ২০.৪০%, মেঘনা ব্যাংক ৭২% এবং ইউসিবি ২৭%। অন্যদিকে শরিয়া ভিত্তিক কয়েকটি ব্যাংক আর্থিক সংকটে থাকা ব্যাংকগুলোর গত বছরের থেকে আমানত কমেছে। বেসিক ব্যাংক, জনতা ব্যাংক, এবি ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, পদ্মা ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক এর প্রবৃদ্ধি কমেছে। এদিকে দ্য ডেইলি স্টার বাংলা পত্রিকার আরেকটি প্রতিবেদনে বলা হচ্ছে, ইসলামী ব্যাংকগুলোর একীভূতকরণ কি কার্যকর সমাধান? ইসলামী শরিয়া ভিত্তিক যেসব দুর্বল ব্যাংক বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত হয়ে আছেন সেই সকল ব্যাংক সবল ইসলামী ব্যাংকে একীভূত করার জন্য বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়ার চিন্তা ভাবনা করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুর। কিন্তু ব্যাংকগুলোর বিভিন্ন রকম নিয়মের বাধা, সেই সঙ্গে দুর্বল ব্যাংকগুলো টেনে আনতে সবল ব্যাংকগুলো নিজেই বিপদে পড়ার যে সম্ভাবনা দেখা দিয়েছে, আর এই কারণে অনেকে সবল ব্যাংকও দুর্বল ব্যাংকের সাথে একীভূতকরণে বিভিন্ন রকম আপত্তি করে। তবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আশা ব্যক্ত করেন যে ইসলামী ধারার যে দুর্বল ব্যাংকগুলো আছে সেগুলো সবল ব্যাংকের সঙ্গে একীভূত করবেন। এদিকে সমকাল পত্রিকার আরেকটি প্রতিবেদনে বলা হচ্ছে, সঞ্চয়পত্র বিক্রির চেয়ে পরিশোধের ব্যয় বাড়বে ১২,০০০ কোটি টাকা। প্রতিবেদনে বলা হচ্ছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘাটতি মেটাতে সঞ্চয়পত্র বিক্রি করে ১৫,৪০০ কোটি টাকা নিট ঋণ নেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। মোট বিক্রি থেকে গ্রাহকের আগে কেনা সঞ্চয়পত্রের মেয়াদ পূর্তি এবং মেয়াদ শেষের আগে ভাঙানো বাবদ অর্থ পরিশোধ করে নিট ঋণের হিসাব করা হয়। হালনাগাদ পরিসংখ্যান বলছে, গত অর্থবছরের মতো এবারও নতুন বিনিয়োগের চেয়ে গ্রাহকদের পরিশোধ করতে হচ্ছে বেশি। বিনিয়োগ প্রবাহ পর্যালোচনা করে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের প্রাক্কলন হচ্ছে, অর্থ বছর শেষে নিট ঋণ দাঁড়াবে ঋণাত্মক ১২,০০০ কোটি টাকা। এর মানে এই খাত থেকে সরকারের ঋণ কমে যাবে। যে পরিমাণ বিক্রি হবে তার চেয়ে পরিশোধ করতে হবে বেশি। মূলত নতুন বিক্রির তুলনায় সঞ্চয়পত্রের নগদায়ন বেড়ে যাওয়ার কারণে পরিশোধ বেশি হওয়ায় এই খাত থেকে বাজেট ঘাটতি মেটাতে কোনো ঋণ পাবে না সরকার। উল্টো বাজেটের অন্য আয় থেকে ১২,০০০ কোটি টাকা শোধ করতে হবে। অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, ওয়েস্ট আর্নার্স ডেভেলপমেন্ট বন্ডের বিনিয়োগ সীমা প্রত্যাহার করা হয়েছে। ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র এবং ডাকঘর সঞ্চয় ব্যাংকে মেয়াদী হিসাবের পূর্ণ বিনিয়োগ সুবিধা ফের চালু করা হয়েছে। বিদেশি মালিকানাধীন শিপিং বা এয়ারওয়েজ কোম্পানির বিদেশ অফিসে কর্মরত অনিবাসী বাংলাদেশি মেরিনার, পাইলট এবং কেবিন
তরুণদের ওয়েস্ট আর্নার্স ডেভেলপমেন্ট বন্ডে বিনিয়োগ করার সুযোগ দেওয়া হয়েছে। সার্বিক পরিস্থিতির ভিত্তিতে সঞ্চয়পত্র বিক্রি বাড়াতে প্রয়োজনীয় সুপারিশও করেছে অধিদপ্তর। তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে গত সরকারের আমলে যে সকল ঘাটতি দেখা দিয়েছিল ব্যাংক খাতে, সেইগুলো পুষে উঠতে বেশ সময় লাগছে বিভিন্ন ব্যাংকগুলোর। আর এই কারণে ব্যাংকগুলো বর্তমান বিভিন্ন রকম ঘাটতির অবস্থায় রয়েছে। তবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছেন এই ব্যাংকগুলো ঘাটতি পূরণ করতে 4 থেকে 5 বছর সময় নেবে। সে পর্যন্ত গ্রাহকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।